হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের অঙ্কুর স্যার। তোমাদের সকলকে স্বাগত জানাই জব ডেস্টিনেশন একাডেমিতে। বেসিক্যালি আমি তোমাদের ইন্ডিয়ান ইকোনমি এবং স্ট্যাটিক জিকে এই দুটি সাবজেক্ট নিয়ে ডিল করব, বা দুটি সাবজেক্টের আমি তোমাদের ক্লাস করাবো। তো আমরা এবার চলো দেখে নিই যে ইন্ডিয়ান ইকোনমি বা ইকোনমির ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলি আমাদের পড়তে হবে আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির জন্য। তো তোমরা একটা লিস্ট দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু 3 দিনে পুরো ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারভিউ অফ ইন্ডিয়ান ইকোনমিকে কমপ্লিট করব। তারপরের 3 দিন আমরা কমপ্লিট করব ন্যাশনাল ইনকাম সম্পর্কে। তারপরে থাকছে তোমাদের ইকোনমিক্যাল গ্রোথ ডেভেলপমেন্ট, থাকছে পভার্টি ইনইকুয়ালিটি, থাকছে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, এবং অবশ্যই থাকছে আমাদের ভারতবর্ষের পরিকল্পনা এবং সঙ্গে নীতি আয়োগ, মুদ্রাস্ফীতি, মানি, থাকছে ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া বা ভারতবর্ষের ব্যাংক, এবং সঙ্গে থাকছে অবশ্যই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের কৃষি, ভারতের শিল্প, থাকছে পাবলিক ফাইন্যান্স অর্থাৎ সরকারি আয় ব্যয়, ঠিক আছে, থাকছে মানি মার্কেট বা মূলধন অর্থের বাজার, ক্যাপিটাল মার্কেট অর্থাৎ মূলধন বাজার, সঙ্গে থাকছে সেবি, অবশ্যই করে সঙ্গে থাকছে ইন্স্যুরেন্স সেক্টর এবং ক্রেডিট রেটিং এজেন্সি, থাকছে ল্যান্ড রিফর্মস, থাকছে ব্যালেন্স অফ পেমেন্ট, থাকছে ফরেন এক্সচেঞ্জ রেট সিস্টেম, থাকছে ইন্টারন্যাশনাল আমাদের ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনস, থাকছে আমাদের হাইলাইটস অফ ইউনিয়ন বাজেট, এবং অবশ্যই করে থাকছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, এবং সরকারি মানে সরকারি কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, এবং সঙ্গে থাকছে কিছু প্রোগ্রামস। তো এই হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ইকোনমির সিলেবাস, যেটা কিনা আমি তোমাদের সঙ্গে কভার আপ করবো। ওকে, তো অবশ্যই করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু জুড়ে থাকতে বলুন, এবং ইয়েস, তোমাদের যে সিলেকশন, সেই সিলেকশনের সঙ্গী হয়ে আমরা কিন্তু তোমাদের একদম শেষ পর্যন্ত থাকতে চাই, এবং তোমাদের সঙ্গে আমরা একদম একদম ফাইনাল স্টেজ পর্যন্ত কিন্তু অবশ্যই আছি। তো সকলে ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন একাডেমি। আমি তোমাদের অঙ্কুর স্যার। বেসিক্যালি আমি তোমাদের ইন্ডিয়ান ইকোনমি এবং স্ট্যাটিক জিকে এই দুটি বিষয় নিয়ে আমরা ক্লাস করব। তো আমাদের আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি এরতে এই সেগমেন্টে স্ট্যাটিক জিকে এবং ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এটা কিন্তু খুবই সাংঘাতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা দেখে নেব এই আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির জন্য স্ট্র্যাটেজিকের কোন কোন টপিক বা কোন কোন পয়েন্ট বা কোন কোন পার্ট গুলো আমাদের দেখতে হবে, বা কোন কোন টপিক আমাদের রয়েছে সেগুলো আমাকে পড়তে হবে। চলো দেখা যাক বেশি আর দেরি না করে। তো যদি আমরা দেখি যে আমাদের স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু রয়েছে মূলত গেমস অ্যান্ড স্পোর্টস, রয়েছে মনিউমেন্টস এবং প্লেসেস অফ ইন্ডিয়া, থাকছে ফেমাস পার্সোনালিটিস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, থাকছে জেনারেল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস ইনক্লুডিং স্পেস এবং নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া, ইউএন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, কমন অ্যাব্রিভিয়েশন, ফ্ল্যাগশিপ সরকারের বিভিন্ন রকমের প্রকল্প, এবং থাকছে ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশনস অফ ইন্ডিয়া। তো এই সমস্ত সংস্থাগুলি সম্পর্কে কিন্তু আমাদের পড়তে হয় স্ট্যাটিক জিকের পার্টে। কিন্তু যদি আমরা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের কথা বলি, তাহলে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারে থাকছে কিন্তু আমাদের ডান্স ফর্মস, থাকছে ইন্ডিয়ান মিউজিক, থাকছে ইন্ডিয়ান পেন্টিং, থাকছে ফেমাস ইন্ডিয়ান আর্টিস্ট এবং তাদের গুরুত্বপূর্ণ পেন্টিংস, থাকছে ইন্ডিয়ান আমাদের মার্শাল আর্টস, থাকছে ক্যালেন্ডার ইন ইন্ডিয়া, লিটারেচার, এবং থাকছে ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ ফেয়ার্স, এবং থাকছে ফেস্টিভ্যাল। শুধুমাত্র তাই নয়, যদি আমরা ইন্ডিয়ান আর্টস অ্যান্ড কালচারের কথা বলি, এর মধ্যে রয়েছে কিছু আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কিছু ইনস্টিটিউশন, থাকছে টেম্পল, থাকছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, এবং থাকছে আমাদের অ্যাওয়ার্ড অর্থাৎ সিভিলিয়ান অ্যাওয়ার্ড, থাকছে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, থাকছে লিটারেচার অ্যাওয়ার্ড, এবং থাকছে আমাদের গ্যালেন্টারি অ্যাওয়ার্ড। তো এই সমস্ত অ্যাওয়ার্ডগুলি বা এই সমস্ত লিস্টগুলি কিন্তু আমরা পড়বো কোথায়? ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের ক্লাসে। ক্লিয়ার? তো এই টপিক তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব, আমি ডিল করব। তো দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তারপর ধরো আমাদের সংবিধানের কতগুলো পার্ট আছে, বা ধরো আমি যদি বলি, একটা প্রশ্ন আমার খুব মনে পড়ছে, এটা বারবার জিজ্ঞেস করা হয় যে কোনটা একমাত্র পার্ট আমাদের সংবিধানের যেটা ডিলিট করে দেওয়া হয়েছে, পার্ট 7 আমরা
যেটাকে রিপিল করে দিয়েছি, এবং সেটাও আমরা করেছি সপ্তম সংবিধান সংশোধনী আইন, যেটা 1956 সালে ভারতের পার্লামেন্ট পাস করেছিল তার মাধ্যমে। অর্থাৎ এই স্যালিয়েন্ট ফিচার্স থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। যেমন ধরো কতগুলো পার্ট আছে, কতগুলো স্কেডিউল আছে, কোন স্কেডিউল অ্যাড করা হয়েছে, এই স্কেডিউলে কি কি ল্যাঙ্গুয়েজ আছে, কোন কোন ল্যাঙ্গুয়েজেসকে অ্যাড করা হয়েছে, কোন কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। তারপর ধরো কোন কোন কনসেপ্ট, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র আমরা কোন দেশ থেকে নিয়েছি, ফান্ডামেন্টাল রাইটস মানে আমাদের যে মৌলিক অধিকার সেটার কনসেপ্ট আমরা কোন দেশ থেকে নিয়েছি, আমাদের যে প্রিএমবেলের কনসেপ্ট সেটা আমরা কোন দেশ থেকে নিয়েছি। বারবার এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো করা হয়। তো এগুলো আমরা কিন্তু আলোচনা করব। তার সাথে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকেই আমাদের কনস্টিটিউশন শুরু। পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল কভার করছে আর্টিকেল 1 থেকে 4, সেটা আমরা পড়বো। তারপর সিটিজেনশিপ, খুব বেশি বড় চ্যাপ্টার নয়, ছোট চ্যাপ্টার, কিন্তু প্রশ্ন আসে, সেটা আমাদেরকে দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রবাবলি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের সংবিধানের এন্টায়ার সিলেবাসের, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, খুব ডিটেলে আমরা পড়বো। তার সাথে আমরা পড়বো ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে আমরা বলি রাষ্ট্রনীতির নির্দেশক নীতি বা নির্দেশমূলক নীতি। এখানেও আর্টিকেলস গুলো খুব পরীক্ষাতে আসে। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, তারপর ধরো আর্টিকেল 51 ইন্টারন্যাশনাল রিলেশন সংক্রান্ত যে আর্টিকেল, আর্টিকেল 48A বারবার রিপিট করা হয়েছে বিভিন্ন পরীক্ষাতে। এখানে যে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট গুলো আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে। তারপর অবভিয়াসলি আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ, ইউনিয়নের যে তিনটে পার্ট, ইউনিয়ন এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি। স্টেট এক্সিকিউটিভ, স্টেট লেজিসলেচার থেকে প্রশ্ন আসে, বাট সেটা খুব অল্প। যেটুকুনি আসে সেটা আমরা এখানে কভার করব। কিন্তু ইউনিয়ন এক্সিকিউটিভ, যেটা একটা মেন পার্ট, যেখানে আমাদের প্রাইম মিনিস্টার রয়েছেন, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, ইউনিয়ন লেজিসলেচারের মধ্যে পার্লামেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রচুর প্রশ্ন হয় এখান থেকে। জুডিশিয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট আমাদেরকে দেখতে হবে, হাইকোর্ট আমাদেরকে দেখতে হবে, সেগুলো আমরা আমাদের জব ডেস্টিনেশনের যে ক্লাস হবে সেখানে কভার করব। তার সাথে আমরা লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট মানে পঞ্চায়েত, বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। পঞ্চায়েত রিলেটেড যে কমিটিগুলো আছে, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কি কি আর্টিকেল অ্যাড হয়েছে, পঞ্চায়েতের রিজার্ভেশনের কথা কোথায় বলা আছে, পঞ্চায়েতের ইলেকশনের কথা কোন আর্টিকেলে বলা আছে, গ্রাম সভার কথা কোন আর্টিকেলে বলা আছে। খুব ইম্পর্টেন্ট পার্ট, এগুলো আমাদেরকে পড়তে হবে। পঞ্চায়েত কোন আর্টিকেলে রয়েছে, কোন পার্টে রয়েছে, মিউনিসিপ্যালিটি কোন পার্টে রয়েছে, মিউনিসিপ্যাল সিস্টেম ভারতবর্ষে গোটা দেশে কবে লাগু হয়েছে, পঞ্চায়েত সিস্টেম গোটা দেশে কবে লাগু হয়েছে, সব আমাকে দেখতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার সাথে রয়েছে অবশ্যই এমার্জেন্সি, জরুরি অবস্থা। আমাদের যে 3 ধরনের এমার্জেন্সি হয়, ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360, যেটা কখনো ভারতবর্ষে হয়নি, কিন্তু হতে তো পারে ফিউচারে। এছাড়া জরুরি অবস্থা, যেটা আমরা বলি 352 ন্যাশনাল এমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতি শাসন, সেগুলো আমাদেরকে দেখতে হবে কিভাবে হয়, কতদিনের জন্য সেটা থাকে, কতবার ভারতবর্ষে রয়েছে, কোন কোন আর্টিকেলে বলা আছে, সেগুলো পড়তে হবে। তার সাথে আমাদেরকে অ্যামেন্ডমেন্টস গুলো দেখতে হবে, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি, 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে প্রথম কোঅপারেটিভ সোসাইটির সিস্টেম ভারতবর্ষে আসছে এবং সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে, পঞ্চায়েত সাংবিধানিক স্বীকৃতি পাচ্ছে, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। রিসেন্টলি মেয়েদের জন্য আমরা দেখলাম 33% রিজার্ভেশন দেওয়া হয়েছে লোকসভা এবং বিধানসভা এবং দিল্লির বিধানসভাতে, যেটা হলো তোমাদের 106th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো সেই জায়গাগুলো আমাদেরকে কিন্তু ভালো করে দেখতে হবে। মেনলি আমরা সিলেবাসটা বললাম, আমি একটু জাস্ট তোমাদেরকে ডেমো দেখিয়ে দেবো যে ক্লাসগুলো আমরা কিভাবে করব। যেমন ধরো আমি যদি প্রথম চ্যাপ্টারটার কথাই বলি, যেখানে আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন বলছি, তো সেখানে দেখো একদম প্রথমে কনস্টিটিউশন আমরা তৈরি করলাম কিভাবে। 1934 কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, তার প্রথম ধারণা যিনি দিচ্ছেন তার নাম হলো এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়। একই সময় স্বরাজ পার্টিও 34 সালে তাদের যে রাঁচির অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু গণপরিষদের একটা ধারণা দেয়। কারণ গণপরিষদ যদি তোমার না থাকে তাহলে তুমি সংবিধান তৈরি করবে কি করে? তোমার আগে একটা লাগবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে সেখানে গ্রুপ অফ পিপল থাকবে, তারা আলটিমেট তোমার কনস্টিটিউশন তৈরি করবে। কারণ গোটা দেশের মানুষ তো সংবিধান ড্রাফট করতে পারে না, সেটা লিটারালি সম্ভব নয়। তাহলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থাকবে, তারা আলটিমেট কনস্টিটিউশনটা ড্রাফট করবে। এবং এই কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলি, সেটা ধারণা প্রথম ভারতবর্ষে দিয়েছিলেন মানবেন্দ্রনাথ রয়, এম এন রয়। এবং তার সাথে অবভিয়াসলি স্বরাজ পার্টিও দিয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1935 সালে তাদের এই দাবির সাথে সহমত পোষণ করে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও মনে করে হ্যাঁ, যে একটা গণপরিষদের দরকার আছে। একটা জিনিস বোঝো, সেই সময় ভারতবর্ষের জনসংখ্যা অ্যারাউন্ড 40 কোটি, যেটা আজকের দিনে দাঁড়িয়ে 140 কোটি হয়ে গেছে। তো 40 কোটি মানুষ তো একটা দেশের সংবিধান লিখতে পারে না। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কনস্টিটিউশন কথাটার মানে কি, কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি,
কনস্টিটিউশন হলো আমাদের দেশের সুপ্রিম ল, কনস্টিটিউশন হলো আমাদের দেশের ফান্ডামেন্টাল ল, কনস্টিটিউশন হলো আমাদের দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট ল, যে আইনের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে চালাই, আমরা আমাদের দেশটাকে গভর্নেন্স দিই। তাই কনস্টিটিউশন ছাড়া আমাদের দেশ বলতে পারো এক কথায় অকেজো। তাহলে এই কনস্টিটিউশনটা খুব ইম্পর্টেন্ট। তাই এই কনস্টিটিউশনের যে ধারণা সেটা যেমন এম এন রয় প্রথম দিচ্ছেন, কিন্তু সেটা দিচ্ছেন কিভাবে, যে কনস্টিটিউশন তৈরি করতে গেলে একটা অ্যাসেম্বলি লাগবে, একটা গণপরিষদ লাগবে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও সেই দাবির সাথে সহমত পোষণ করছে 1935 সালে। এবং তারপর আমরা দেখব যে 1940 সালে, যখন 1939 সালে যখন ভারতবর্ষে পৃথিবীতে তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, তখন কিন্তু অ্যালায়েড পাওয়ার, যেটা লিড করছিল ব্রিটেন, অবভিয়াসলি উইনস্টন চার্চিল নেতৃত্ব দিচ্ছিলেন, তাদের মনে হয় যে এবার ভারতের সমর্থন দরকার, কারণ ভারত একটা খুব বড় উপনিবেশ, ব্রিটিশ উপনিবেশ। তো ন্যাচারালি এত বড় কলোনির একটা হেল্প তো নিতেই হবে, একটা সাপোর্ট তো নিতেই হবে। সেটার কথা মাথায় রেখে কিন্তু ওরা আমাদের যে দাবিটা সেটা মেনে নেয়, সেটাকে আমরা আগস্ট অফার বলি 1940-তে। কিন্তু যা হয়, সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। তো তিনি বারবার ভারতীয়দেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে ব্রিটিশ সরকার অবশ্যই ভারতকে গণপরিষদ দিয়ে দেবে, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি ভারত পার্টিসিপেট করে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি ভারত কমিটেড থাকে ব্রিটিশদের প্রতি, এবং তারা যদি ব্রিটিশ ইন্ডিয়ান সোলজার হিসেবে যান প্রাণ লড়াই করে, তাহলে তারা অবশ্যই তাদের এই দাবি মেনে নেবে। কিন্তু প্রবলেম হলো 1914 থেকে 1919, স্পেসিফিক্যালি আমি যদি 1918 অব্দিও বলি, এই যে সময়টা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও কিন্তু আমাদের অনেক দাবি ছিল। তেমন তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা দাবি ছিল স্বায়ত্ত শাসনের দাবি, ডমিনিয়ন স্ট্যাটাসের দাবি। সেই দাবি কিন্তু ওরা মানেনি, মানে আমি বলতে চাইছি ব্রিটিশ সরকার কিন্তু সেই দাবি মানেনি। তখন কিন্তু আহ আমরা ওরা আমাদেরকে বলেছিল যে ডমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দেবে, এবং সেই জন্য কিন্তু আমরা ফুল ফ্লেজ সাপোর্ট করেছিলাম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটেনকে। কিন্তু আলটিমেট আমরা রাওলাট আইনের মতো একটা ভয়ঙ্কর আইন ওরা আমাদেরকে উপহার দিয়েছিল 1919 সালে, এবং জালিওয়ানাবাগের মতো হত্যাকাণ্ড আমাদের দেশে হয়েছিল। তাই জন্য ন্যাচারালি আমরা ওদের এই যে বলতে পারো প্রলোভন, সেটাতে কিন্তু পা দিতে পারিনি। তাই জন্য 1942 সালে স্ট্র্যাফোর্ড ক্রিপস, যিনি একজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তাকে একটা প্রস্তাব দিয়ে, একটা ড্রাফট প্রপোজাল দিয়ে পাঠানো হচ্ছে যে যেহেতু মুখে বলা একটা অফার, ওরাল অফার, সেটা হয়তো ভারতীয়রা সেটাতে কনভিন্স হতে পারছে না, কিন্তু যদি আমরা একটা লিখিত প্রস্তাব দিই যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমরা আপনাদেরকে গণপরিষদ দেব, এখানে আপনারা সাইন করেন এই প্রস্তাবে, বা ওই পাশের পার্টটাতে আমরা সাইন করব, তাহলে হয়তো ভারতীয়রা কনভিন্স হবে। তো যাই হোক, তাতেও খুব একটা যে কনভিন্স করানো গেছে তা নয়। গান্ধীজির ঐতিহাসিক উক্তি তোমরা জানো, যে স্ট্যাফোর্ড ক্রিপসের এই যে প্রপোজাল, সেটা হলো পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক। কারণ যে ব্যাংকটাই ভেঙে পড়বে, যে ব্রিটিশ সরকারই ভেঙে পড়বে কিছুদিন পরে, কারণ উল্টো দিকে অ্যালাইড অ্যাক্সিস পাওয়ার মারাত্মক শক্তিশালী, হিটলারের নেতৃত্বে বা মুসোলিনির নেতৃত্বে। তো ন্যাচারালি এখানে জয়ের কোনো সম্ভাবনা ব্রিটেনের নেই। তো ব্রিটিশ সরকারটাই কিছুদিন পরে ভেঙে পড়বে, তাদের আবার দেয়া একটা অফার, সেটা আমরা অ্যাকসেপ্ট করব না। এবং মুসলিম লীগও কিন্তু এই অফারটাকে রিজেক্ট করে, কারণ মুসলিম লীগের তখন দাবি ছিল মেনলি 1940 সালে মুসলিম লীগের যে লাহোর সেশন হয়, সেখানে পাকিস্তান প্রস্তাব আসে চৌধুরী রহমত আলীর নেতৃত্বে, মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে। তারা কিন্তু বলে এই যে স্ট্যাফোর্ড ক্রিপসের প্রপোজাল, সেখানে কিন্তু পাকিস্তান, পৃথক পাকিস্তানের কথা, বা পাকিস্তান তৈরি করে পৃথক একটা গণপরিষদ পাকিস্তানের জন্য তৈরি করার কথা, সেটার কথা কিছু বলা নেই। তাই তারাও কিন্তু এটাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। তো যাই হোক, আমি আজকে জাস্ট একটা তোমাদেরকে আইডিয়া দিলাম যে কিভাবে আমরা বাইলিঙ্গুয়াল ওয়েতে ইংলিশ এবং বাংলা এবং ডিটেলড আলোচনা, এটা তো জাস্ট একটা ডেমো ক্লাস, এটা দেখে জাস্ট তোমাদের একটা ধারণা হতে পারে ক্লাস কেমন হয়, কিন্তু যখন তোমরা একটা ক্লাস করবে তখন তোমরা আইডিয়া পাবে যে জব ডেস্টিনেশনে কিন্তু ক্লাস কেমন হয় এবং ক্লাস কারা নেয়। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই ছোট্ট ডেমো সেশনটা সবাইকে শেয়ার করে দাও, একটু সবাই আইডিয়া হয়ে যাক যে কিভাবে আমরা পড়াশোনা করব। এবং মাথায় রাখবে এরপরে কিন্তু এমসিকিউও থাকবে, যেটা আমি আজকে দেখাতে পারলাম না ছোট্ট ডেমো ক্লাস বলে, কিন্তু ডেফিনেটলি এর সাথে এমসিকিউ অ্যাড হবে। তাহলে থিওরি এবং তার সাথে এমসিকিউ, এইভাবে ক্লাস হবে। তাই রেলের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা যদি তোমাদের ক্র্যাক করতে হয়, তোমাদেরকে কিন্তু অবশ্যই আমাদের প্ল্যাটফর্মে জয়েন করতে হবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ আমার তরফ থেকে। Hello and welcome back
টু আওয়ার চ্যানেল জব ডেস্টিনেশন। আমি দেবলীনা ব্যানার্জি আজকে আবারও একটা বিশেষ খবর নিয়ে, একটা ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের জন্য হাজির হলাম। তোমরা জানো যে আরআরবি গ্রুপ ডির একটা বিশাল নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং একটা বিশাল বড় ভ্যাকান্সিও কিন্তু চলে এসেছে, প্রায় 32,000। কিন্তু তোমার কি প্রয়োজন 32,000 পোস্ট? না, তোমার তো প্রয়োজন একটা পোস্ট। তো সেই পোস্টটাকে যদি তুমি কনফার্ম করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু তার একটা প্রিপারেশন নিতে হবে, কি তাই তো? তো তার জন্য কি তোমরা সবাই প্রস্তুত রয়েছো সেই প্রিপারেশনের জন্য? তো যদি প্রস্তুত হয়ে না থাকো তাহলে কিন্তু আর দেরি করো না, হাতে কিন্তু সময় বেশি নেই, দেখতে দেখতে সময় চলে আসবে। এবার তোমাদের অনেকেই কোয়ারি করবে যে পরীক্ষা কবে। দেখো, পরীক্ষার এখনো দিনক্ষণ কিছুই ঠিক হয়নি, বাট পরীক্ষা কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা এক্সাম কিন্তু একের পর এক আসতে চলেছে। রেলের যে সমস্ত এক্সামগুলো অলরেডি হয়ে গেছে, আরপিএফ, এসআই, তারপরে তার আগে এলপি হয়ে গেছে, টেকনিশিয়ান হয়ে গেছে, জেই হয়ে গেছে, অনেকটা এক্সাম হয়ে গেছে, আর কিছু কিছু এক্সাম বাকি আছে। তাহলে তার মধ্যেও কিন্তু তার মাঝখানে কিন্তু একটা ভ্যাকান্সি চলে এসছে আরআরবি গ্রুপ ডি। তো আরআরবি গ্রুপ ডির একটা বিশাল বড় পার্ট রয়েছে এই বিজ্ঞান, তাই না? এই বিজ্ঞান অর্থাৎ সায়েন্স। তো সায়েন্স পার্টে আমরা কি কি পড়বো, কি কি বিষয় নিয়ে আলোচনা করবো, সবটা দেখবো, এবং পড়ার পরে আমাদের কি কি হতে পারে, কি কি করতে পারি, তো সেই জিনিসগুলো আলোচনা করতে হবে। অনেকের ধারণা যে সায়েন্সে প্রচুর কোয়েশ্চেন আসে, অনেক কিছু করতে হবে, অনেক বেশি কিছু পড়তে হবে, সায়েন্সের জন্য আলাদা ব্যাচ নিতে হবে, এত কিছু দরকার নেই। তোমাদের জন্য জব ডেস্টিনেশন নিয়ে এসছে আরআরবি গ্রুপ ডি স্পেশাল একটা ব্যাচ, যেখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচারের দ্বারা ক্লাস পেয়ে যাবে। আমি সেখানে ক্লাস নেব সায়েন্স এবং জিকে। তো জিকে পার্টেও আমি কি কি পড়াবো সেটাও তোমাদেরকে আমি আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো, আর সায়েন্স পার্ট থেকে কি কি পড়াবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখে নাও ভালো করে। সায়েন্সের 3টে পার্ট হয়, একটা ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং হচ্ছে কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিদ্যা। 3টে পার্টই খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা জায়গায় চ্যাপ্টার পড়তে হবে, এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টারের পড়াবো, আলোচনা করব। তারপরে সব শেষে গিয়ে আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবো, চ্যাপ্টার ওয়াইজ, মানে কি কি কোয়েশ্চেন আসতে পারে, প্রবাবল কোয়েশ্চেন, সব কিছু কিন্তু আমি করিয়ে দেবো, ধরে ধরে করানো হবে, নো ডাউট, নো হেজিটেট, ঠিক আছে? তো দেখো কি কি চ্যাপ্টার রয়েছে। গতি ও গতিবিদ্যা অর্থাৎ মোশন অ্যান্ড মেকানিক্স। তো এটার মধ্যে থেকে কি কি আছে সেই দিকগুলো দেখে বলে দিচ্ছি, যে গতি ও তার প্রকারভেদ, সরল গতি, ত্বরণ, ঠিক আছে? এটা সোজা হলো, অসুবিধা নেই। নিউটনের গতিসূত্র 3টে সূত্র রয়েছে, কাজ, শক্তি, ক্ষমতা অর্থাৎ কার্যক্ষমতা, শক্তি, মাধ্যাকর্ষণ ও তার প্রভাব, ভর ও ওজনের পার্থক্য, ঘর্ষণ ও তার ব্যবহার, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা গতিবিদ্যার প্রথম চ্যাপ্টার, সেখান থেকে এই জিনিসগুলো পড়বো, এই টপিকগুলো। তাপবিদ্যা, তাপ ও তাপমাত্রা পার্থক্য, তাপ পরিবহন, নির্দিষ্ট তাপমাত্রা ও এর প্রভাব। তারপর হচ্ছে বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, বিদ্যুৎ প্রবাহ, সার্কিট, ওহমের সূত্র, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক শক্তি, বৈদ্যুতিক শক্তি ওর ক্ষমতা, ঠিক আছে? 4 নম্বর অধ্যায় কি আছে, যে আলো তার গুণাবলী। 5-এ আছে শব্দ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকগুলো ভালো করে তোমরা দেখে নাও, যে কোন কোন টপিকগুলো আমি এখানে বেশি করে ফোকাস করব, এবং এমসিকিউ থাকবেও, ঠিক আছে? আমি শুধু এমসিকিউ করাবো না কিন্তু, আবার শুনে রাখো মন দিয়ে, আমার ক্লাসে কোনো এমসিকিউ হবে না, এমসিকিউ হবে পরে প্র্যাকটিসে, বাট ক্লাস আমাদের যেটা পেড ব্যাচ চলবে, সেই পেড ব্যাচে কিন্তু আমি কনসেপ্ট ক্লিয়ার ক্লাস করাবো, এবং প্রত্যেককে কিন্তু ক্লাসে উপস্থিত থাকতেই হবে, এবং জোরদার একটা দুর্দান্ত ক্লাস হবে। শব্দ, শব্দ থেকে শব্দের উৎপত্তি ও প্রচার, শব্দের বৈশিষ্ট্য, অনুদান ও প্রতিধ্বনি। তারপরে চলে আসছি আমরা রসায়নবিদ্যা, কেমিস্ট্রি, পদার্থের অবস্থা, ভীষণ ইম্পর্টেন্ট, পরমাণু, অণু, অম্ল, ক্ষার, দ্রবণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? পিএইচ এর ধারণা, ধাতু অধাতু, ইটস এ ভেরি ভেরি টু মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো থেকে কোশ্চেন আসবেই, দেবেই। জীবন ধারণের রসায়ন, ডেলি লাইফ, আমাদের বিভিন্ন প্রত্যেক দিনের লাইফে, প্রত্যেক দিনের জীবনে যে রসায়ন চলছে, রসায়ন চলছে নয়, যে কেমিস্ট্রি ব্যবহার আছে, সেগুলো কিন্তু এই যে রাসায়নিক সার, আমরা যে প্রত্যেকটা এই যে কৃষিজ দ্রব্যের ক্ষেত্রে যে রাসায়নিক সারগুলো ব্যবহার করছি, ইউরিয়া, ফসফরাস, তো কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তারপরে চলে আসো জীববিদ্যা, বায়োলজি, কোষবিদ্যা, এখানে সেল বায়োলজি, তারপরে মানব দেহতন্ত্র, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এখানে তার মধ্যে কি কি আছে, পরিপাকতন্ত্র, রক্ত সঞ্চালন প্রক্রিয়া, শ্বাস প্রশ্বাস, স্নায়ুতন্ত্র ও তার কাজ, প্রত্যেকটি নার্ভ সিস্টেমগুলো রয়েছে, সেই নার্ভ সিস্টেমগুলো জানতে হবে, নার্ভ সিস্টেমের কাজ জানতে হবে, তারপরে ব্লাড সার্কুলেশন, এই সমস্ত কিছু দেখতে হবে। তারপর হচ্ছে উদ্ভিদবিদ্যা, বোটানি, এটা এর আগেরগুলো ছিল প্রাণীবিদ্যা, এবার উদ্ভিদবিদ্যার মধ্যে পড়ছে অংশ, তার কাজ, সালোক সংশ্লেষ, বৃদ্ধি ও বিকাশ।
তারপরে জীবজগৎ ও পরিবেশ, আগে করলাম প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা এবং জীবজগৎ, প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা নিয়ে বাস্তুতন্ত্র। এই চ্যাপ্টারটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখন আমাদের কম্পিটিটিভ এক্সামের প্রত্যেকটা এক্সামে কিন্তু এই এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন দিচ্ছে। সেটা যদি ডেসক্রিপটিভ কোনো পার্টের পরীক্ষা হয় সেখানেও দিচ্ছে, সেটা যদি কোনো এমসিকিউ পার্টের পরীক্ষা হয় সেখানেও কিন্তু এই তোমার এনভায়রনমেন্টাল কোশ্চেন থাকছে। তো এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে এবং কারেন্ট টপিক ভিত্তিক কিন্তু এগুলো পড়তে হবে। বংশগতি এবং বিবর্তন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মেন চ্যাপ্টার, আমরা মেন চ্যাপ্টারগুলো পড়বো এবং ডিটেলসে পড়বো। তারপরে কি করব, এর সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ বিজ্ঞানধর্মী তথ্য, বিজ্ঞানীদের নাম ও আবিষ্কার, এসআই একক ও তাদের ব্যবহার, দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য শক্তির উৎস, ঠিক আছে, যে পরিবেশের সংরক্ষণ করছে এবং নবীকরণ শক্তি, ঠিক আছে, পুনর্নবীকরণ, মানে যেটা আমাদের হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আবার নতুন করে করতে পারছি। সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে এটা সোলার সিস্টেম, সোলার এনার্জি, কারণ এখন ভারতে সোলার এনার্জির ওপর ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে। পাহাড়ে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কিন্তু এখন সোলার সিস্টেম চালু হয়ে গেছে অলরেডি, বিভিন্ন জায়গায় সোলার এনার্জির মাধ্যমে কিন্তু সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই ইলেকট্রিসিটি বা তাপবিদ্যুৎ কেন্দ্র বা কয়লার এই ইয়েটা ব্যবহারটা কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ কয়লা হচ্ছে আমাদের কি বলবো অচিরাচরি শক্তি, মানে এটা শেষ হয়ে গেলে নন রিনিউয়েবল, ঠিক আছে, রিনিউ করা যায় যেটা, আর এটা হচ্ছে নন রিনিউয়েবল, মানে যেটা শেষ হয়ে গেলে কিন্তু আমি আর পাবো না। বাট সোলার শক্তি আজকে শেষ হয়ে গেলে কালকে কিন্তু সূর্য উঠলে সেই সোলার শক্তিটা আবার তৈরি হবে, ক্লিয়ার? এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। সো এগুলো কিন্তু সব থেকে বর্তমানের পরিস্থিতিতে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট দিক এবং এই দিকগুলো খুব ভালো করে করাবো। পরীক্ষার প্রস্তুতির টিপস, সংক্ষিপ্ত নোট তৈরি করতে হবে, পঠন ও স্মরণ শক্তি বৃদ্ধির জন্য যে এমসিকিউ প্যাটার্ন সেটা দেখতে হবে, বিজ্ঞানের মৌলিক ধারণা পরিষ্কার, পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী মক টেস্ট, অর্থাৎ আমাদের মক টেস্ট কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে দেরি না করে তোমরা অবশ্যই তাড়াতাড়ি জব ডেস্টিনেশন চ্যানেলে অ্যাডমিশন নিয়ে নাও আমাদের আরআরবি গ্রুপ ডি স্পেশাল ব্যাচে। অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে দেরি না করে চটপট অ্যাডমিশন নাও। অ্যাডমিশনের জন্য যদি যোগাযোগ করতে হয় অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে কল করো এবং ইন ডিটেলসে জেনে নাও সব তথ্য। আরআরবি গ্রুপ ডি 32,000-এর বেশি ভ্যাকান্সি, প্রয়োজন তোমার একটা চাকরি, দেরি কিসের? রেলগাড়ি ছুটছে ঝিক, সময়ও কিন্তু এভাবেই চলেছে, ঠিক আছে। তো সময় নেই হাতে, তাড়াতাড়ি করো, প্রিপারেশন নাও, আর বেস্ট প্রিপারেশন জব ডেস্টিনেশনের তরফ থেকেই দেবো, এটুকু কথা দিলাম। আমি দেবীনা ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে ক্লাসের মধ্যে। গুড নাইট, গুড বাই, টেক কেয়ার, কিপ স্মাইল, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন। আমাদের এই প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগত। আজকে ডিসকাস করব মেনলি যে আমাদের সামনে রেলের পরীক্ষাগুলো রয়েছে এনটিপিসি এবং গ্রুপ ডি, তাতে কী কী সিলেবাসে থাকছে ম্যাথামেটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে, গণিতের পয়েন্ট অফ ভিউ থেকে, যে কী কী রেডি করলে পরীক্ষায় আমাদের কোনো কোশ্চেন বাইরে থেকে আসবে না। তো সেই একটা কমপ্লিট ডিসকাশন আজকে থাকছে, এইগুলোকেই আমরা আমাদের পেড ব্যাচে কভার করব। তো যাদের এই বিষয়টা সম্পর্কে একটু জানার ছিল তারা অবশ্যই ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখে নিও। রেলের গণিতে কী কী পড়তে হবে, তো প্রেজেন্টেড বাই মি অর্ণব সাধুকার। তো সিলেবাস কী রয়েছে একবার দেখে নাও। এই পুরো সিলেবাসটাকে আনা হয়েছে প্রিভিয়াস ইয়ারকে মাথায় রেখে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনকে অ্যানালিসিস করে। তো ফার্স্টে আমরা যেটা রেখেছি সেটা তোমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ, যে ফার্স্টে যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম থেকে হিউজ প্রশ্ন আসে, প্রায় 10টা টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে। পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, খুব ডেপথে পড়তে হবে আমাকে। এনটিপিসিতে যে প্রশ্নটা দেওয়া হয় এটা খানিকটা অ্যাডভান্স ম্যাথের টাইপের মধ্যে দেওয়া হয় নাম্বার সিস্টেমকে। তো নাম্বার সিস্টেমকে আমি রেখেছি এখানে, বাট এটা অ্যাডভান্স ম্যাথের টপিক হিসেবে আমরা পড়ব। এরপরে আছে ডেসিমাল ফ্র্যাকশন, তারপরে আছে ইন্ডিসেস, মানে নাম্বার সিস্টেমই বলে, ডেসিমাল ফ্র্যাকশনকে আমরা ভগ্নাংশ বলি, ঠিক আছে। তো ইন্ডিসেস এবং সার্জ আছে, ছোটোবেলায় আমরা করতাম না, যে বিভিন্ন ধরনের সূচক এবং করণী যেটাকে বলে, ইন্ডিসেস সূচক, সার্জ করণী। সূচক করণীর অঙ্ক এখান থেকে পড়ে। সিম্পলিফিকেশন, কোনো কিছুকে সিম্পলিফাই করতে হবে, এখান থেকে প্রশ্ন পড়ছে। এলসিএম এইচসিএফ মানে লসগু গসাগু থেকে প্রশ্ন পড়ছে, পার্সেন্টেজ থেকে প্রশ্ন পড়ছে, শতকরা খুব বেসিক চ্যাপ্টার। এরপরে যদি আমরা দেখি প্রফিট লস থেকে প্রশ্ন পড়ছে, ডিসকাউন্ট থেকে প্রশ্ন পড়ছে, ঠিক আছে। প্রফিট লস মানে হচ্ছে আমাদের কাছে মানে লাভ এবং ক্ষতি,
ডিসকাউন্ট মানে কি ছাড়, ডিসকাউন্ট দেওয়া। রেশিও প্রপোর্শন যেটাকে বলি আমরা, বলো, যেটাকে বলি আমরা অনুপাত এবং সমানুপাত। তো সেখান থেকে প্রশ্ন পড়ে প্রচুর। পার্টনারশিপ থেকে পড়ে, ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে পড়ে। অ্যালিগেশনকে আলাদা করে রেখেছি কারণ প্রচুর প্রবলেম পড়ে যেগুলো অ্যালিগেশনই সলভ করতে হবে, এরকম প্রচুর টাইপ আছে, তো একটা টাইপের মধ্যে আমি রেখে দিয়েছি, ঠিক আছে। এবং এরপরে যদি তোমরা দেখো পাইপ অ্যান্ড সিস্টেম, সিম্পল ইন্টারেস্ট মানে পাইপ অ্যান্ড সিস্টেম মানে হচ্ছে তোমাদের নল এবং চৌবাচ্চার অঙ্ক, ঠিক আছে। এটার সিম্পল ইন্টারেস্ট মানে মানে আমাদের যেটাকে বলি আমাদের সরল সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ, এছাড়া এজের উপর যে প্রবলেমগুলো পড়ে বয়সের সমস্যা, বয়সজনিত সমস্যা, এবং অ্যাভারেজ যেখানে আমাদের গড় পড়তে হয়, আমাদের গড়, স্পিড টাইম ডিস্টেন্স মানে যেখানে সময় বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক, তার উপর বেস করে প্রশ্ন প্রচুর পড়ে। এবার তিনটে চ্যাপ্টার আমি দুটো চ্যাপ্টার আলাদা করেছি, এগুলো টাইম স্পিড ডিস্টেন্সেরই পার্ট, বাট আর আলাদা করার কারণ হচ্ছে এখান থেকে আলাদাভাবে প্রচুর প্রশ্ন আসে। ট্রেনের প্রবলেম আর একটা হচ্ছে কি বোট অ্যান্ড স্ট্রিম মানে যেখানে তোমাদের নৌকা এবং স্রোতের উপরে অঙ্ক পড়ে। মেনসুরেশন, ঠিক আছে, মেনসুরেশনের উপর থেকে প্রবলেম পড়ে আমাদের বিভিন্ন ধরনের জিনিস, তাদের ক্ষেত্রফল, আয়তন, বিভিন্ন কিছু বের করতে দেয়, সেগুলো এখান থেকে পড়ে। অ্যালজেব্রা বীজগণিত থেকে প্রশ্ন পড়ে, বীজগণিত আমাদের অ্যাডভান্স ম্যাথের পার্ট, বীজগণিত আমাদের এখানে ভালো করে পড়তে হবে। ট্রিগোনোমেট্রি থেকে প্রশ্ন পড়ে, ত্রিকোণমিতি এখান থেকে পরীক্ষা পড়তে হবে। যেমন মেনসুরেশনকে বাংলায় বলে পরিমিতি, ত্রিকোণমিতিকে বলে কি ত্রিকোণমিতি। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে প্রশ্ন পড়ে, যেটা অনেকেই করো না তোমরা, তো কোঅর্ডিনেট জিওমেট্রি আলাদা করে পড়তে হবে, জিওমেট্রি নয়, কোঅর্ডিনেট জিওমেট্রি, জিওমেট্রি তো পড়তেই হবে। দেখো এরপরে জিওমেট্রি পড়বো, অ্যাডভান্স ম্যাথ, কোঅর্ডিনেট জিওমেট্রি, অ্যাডভান্স ম্যাথ, স্ট্যাটিস্টিক এবং প্রবাবিলিটি, যার মধ্যে স্ট্যাটিস্টিক থেকে বেশি প্রশ্ন পড়ে, তো এটা কিন্তু আমাদের আলাদা করে পড়তে হবে, যেটা কিন্তু অন্যান্য এক্সামে অতটা আসে না। এরপরে ডেটা ইন্টারভিউ, ডিআই প্রচুর পরিমাণে আসে। ডিআই এখানে রেলওয়ের পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অনেকে তো ডিআই প্র্যাকটিস থাকে না, তো ডিআই পড়তে হবে এখানে কেয়ারফুলি। এবং মিসলেনিয়াসের মধ্যে যেগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি প্রশ্ন আসে, যেগুলোকে কোনো টাইপের মধ্যে না রেখে বিভিন্ন টাইপ মিশিয়ে প্রশ্ন আসে, সেগুলোকে মিসলেনিয়াসের মধ্যে রেখেছি। এগুলোকে পরীক্ষার আগে তোমাদেরকে আমরা তৈরি করে দেবো, ঠিক আছে। এছাড়া দুটো ক্লাস রেখেছি যেটা ইউনিক, যেটা তোমরা অন্য কোথাও পাবে না। তার কারণ হচ্ছে এত কিছু করার পরেও রেলে প্রিলিমসে 30 মার্কস আছে যদি আমরা এনটিপিসির নিরিখে দেখি, আর যেটাকে মেন্স বলি সিবিটি 2, সেটাতে 35 মার্কস আছে ম্যাথামেটিক্সে। আর এই মার্কসটাকে যদি তোমাকে সময়ের মধ্যে অ্যাচিভ করতে এবং সম্পূর্ণটা অ্যাচিভ করতে হয়, তাহলে স্পিড খুব ম্যাটার করে। তো কিছু কিছু ক্যালকুলেশনের স্পিড ম্যাথ আছে, ঠিক আছে, কী করে গুণ তাড়াতাড়ি করব, কী করে 3 অঙ্কের গুণ তাড়াতাড়ি করব, কী করে 2 অঙ্কের গুণ তাড়াতাড়ি করব, পয়েন্টের ক্যালকুলেশন কী করে তাড়াতাড়ি করব, স্কোয়ার রুট কী করে তাড়াতাড়ি করব, কিউব রুট কী করে তাড়াতাড়ি করব, ঠিক আছে। বিভিন্ন ধরনের প্রবলেমকে আমরা লাস্টে ডিল করব, কারণ সমস্ত চ্যাপ্টার করা হয়ে গেলে অনেকে কি করে, অনেক সংস্থা দেখবে তোমাদেরকে আগে ক্যালকুলেশন শেখায়, আগে ক্যালকুলেশন শিখিয়ে অঙ্ক করলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তুমি পুরো জিনিসটা শিখে যাওয়ার পরে তুমি যখন ক্যালকুলেশনটাকে তুমি শুধুমাত্র চেষ্টা করবে বাড়ানোর, তখন তোমার ক্যালকুলেশনের উপর ফোকাস থাকবে। আর ক্যালকুলেশনের উপর যখন তোমার ফোকাস থাকবে, তখন বাকি তো কোয়েশ্চেন সব শেখা তোমার, তখন যে যে জায়গাগুলো তুমি অলরেডি ভাবছিলে যে ক্যালকুলেশন করতে হচ্ছিল, সেই সেই জায়গাগুলোকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। মানুষের ব্রেন এইভাবেই ভাবে, তো আমাদেরকে এইভাবেই কাজ করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রপার ডিসকাশন। আশা করি বুঝতে পেরেছো যে আমাদের আগামী যে কয়েক মাস পরীক্ষার আগে গ্রুপ ডি এবং এনটিপিসিতে আমাদের কী ধরনের প্রিপারেশন নিতে হবে তার একটা রূপরেখা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। এইভাবেই প্রিপারেশনটা নেব, আর যারা আমাদের সঙ্গে যুক্ত হবে তারা তো এইভাবেই প্রিপারেশনটা পাবে। তো আমাদের ব্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে। আজ এ পর্যন্তই, ভালো থেকো, ওকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন। আমি তোমাদের সুমিত স্যার এবং আমি তোমাদের রিজনিং এর ক্লাস নিচ্ছি। তো তোমরা যারা এসএসসির বিভিন্ন এক্সাম, সেন্ট্রালের বিভিন্ন এক্সামগুলো দিচ্ছ, কলকাতা পুলিশের যে আসন্ন এক্সামগুলো আসতে চলেছে সেইগুলোর জন্য প্রস্তুতি হচ্ছ, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন এক্সামগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুড এসআই জন্য প্রস্তুতি নিচ্ছ, জেল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য একটা দারুণ খবর রয়েছে, কারণ জব ডেস্টিনেশন এর পক্ষ থেকে আসতে চলেছে একটি নতুন ব্যাচ তোমাদের জন্য, যেগুলো পুরোপুরি এই এক্সামগুলোকে ফোকাস রেখে কিন্তু তোমাদের ক্লাস করানো হবে। আর আমি তোমাদের রিজনিং এর ক্লাসগুলো নেব। তোমরা সবাই জানো যে এই ধরনের এক্সামগুলোর ক্ষেত্রে রিজনিং কতটা ভাইটাল রোল প্লে করে। রিজনিং কিন্তু তোমার একটা ভালো স্কোর করতে কিন্তু যথেষ্ট হেল্প করবে। ওকে, তো তোমরা যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই খুব তাড়াতাড়ি জব ডেস্টিনেশনের সাথে জয়েন হয়ে যাও, যাতে তোমাদের এই আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেটা কিন্তু প্রথম অ্যাটেম্পটেই ক্র্যাক হয়ে যায়। তার জন্য কিন্তু প্রস্তুত হতে থাকো। তো আমাদের এই যে ব্যাচটা আসতে চলেছে, এখানে সমস্ত ক্লাস তোমরা যেটা পাবে, তোমরা পাবে লাইভ ক্লাস সমস্ত,
শুধুমাত্র লাইভ ক্লাস নয়, এই লাইভ ক্লাসগুলোর শেষে তোমরা ওই ক্লাসের রেকর্ডিং গুলো কিন্তু পেয়ে যাবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে, এছাড়া তোমরা মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে। এছাড়া ডাউট ক্লিয়ারিং ক্লাসও রয়েছে, তোমরা কিন্তু সেখানে এসে ডাউট জিজ্ঞাসা করতে পারো। ওকে, তো যারা যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু এই জব ডেস্টিনেশনের সাথে জয়েন হয়ে যাও। চলো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার থেকে দুটো প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি এবং সেগুলো সলভ করার চেষ্টা করি। ওকে, চলো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে তোমাদের জন্য। একটি প্রশ্ন দিয়েছে যে এ বি এর চেয়ে লম্বা কিন্তু সি এর চেয়ে বেটে, ডি এ এর চেয়ে লম্বা কিন্তু সি এর চেয়ে বেটে, এবং ই বি এর চেয়ে লম্বা কিন্তু এ এর চেয়ে বেটে, তো সবচেয়ে লম্বা ব্যক্তি কে? না এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আমরা প্রায়ই দেখতে পাই। না এই ধরনের প্রশ্ন করার যে উপায় বা মেথড সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো করে দেখার চেষ্টা করো। ওকে, তো দেখো এখানে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে যে এ হচ্ছে বি এর চেয়ে লম্বা। ওকে, না এ যদি লম্বা হয় আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ হচ্ছে বি এর চেয়ে লম্বা। ওকে, তো আমি বেসিক্যালি এই বাঁ দিকে সমস্ত লম্বাদেরকে লিখবো এবং ডান দিকে সমস্ত বেটেদেরকে লিখবো। ওকে, বাঁ দিকে লম্বাদের এবং ডান দিকে বেটেদের। তো আমি দেখতে পাচ্ছি এ লম্বা বি এর থেকে, তাই এইভাবে লিখলাম। কিন্তু সি এর চেয়ে বেটে, তা এই যে কিন্তু বলা হচ্ছে এটা বেসিক্যালি কাকে বলা হচ্ছে? এ কে বলা হচ্ছে, তার মানে এ সি এর চেয়ে বেটে। ওকে, এ সি এর চেয়ে বেটে, তার মানে এ বেটে আমি দেখতে পাচ্ছি, তো এ কে এই দিকে লিখি আর সি কে আমি এই দিকে লিখি। ওকে, এ বেটে সি এর থেকে। বেশ, ডি এর চেয়ে লম্বা, তো ডি লম্বা এর চেয়ে, ডি এর চেয়ে লম্বা। ওকে, কিন্তু সি এর চেয়ে বেটে, কে সি এর চেয়ে বেটে? ডি সি এর চেয়ে বেটে, তাহলে ডি বেটে সি এর থেকে, তো আমি এইভাবে লিখলাম। ওকে, এবার কি বলা হচ্ছে? ই বি এর চেয়ে লম্বা, ই হচ্ছে লম্বা বি এর থেকে, ই হচ্ছে বি এর থেকে লম্বা। ওকে, কিন্তু এ এর চেয়ে বেটে, খুব ভালো কথা, তাহলে কে এ এর চেয়ে বেটে? ই এ এর চেয়ে বেটে। ওকে, তাহলে ডেফিনেটলি ই বেটে এ এর চেয়ে। তো আমরা যা যা লেখা রয়েছে এগুলোকে আমরা লিখে ফেললাম, এইভাবে রিপ্রেজেন্ট করে ফেললাম। এবার দেখো প্রশ্ন কি জানতে চাওয়া হয়েছে? প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে সব থেকে লম্বা কে, এদের মধ্যে সব থেকে লম্বা কে। না এই যে আমরা লিখে ফেলেছি ইনইকুয়ালিটি গুলো, এগুলো দেখে আমরা ইজিলি বলে দিতে পারবো সব থেকে লম্বা কে। তুমি এমন একজনকে খুঁজে বার করো যে শুধু লম্বার দলেই আছে, যে শুধুমাত্র লম্বার দলেই আছে, বেটের দিকে তুমি তাকে দেখতে পাবে না। তো তুমি যদি লক্ষ্য করো এরকম দেখো সি কে তুমি লক্ষ্য করো, সি শুধুমাত্র লম্বার দিকে আছে, বেটের দিকে নেই। তাহলে ডেফিনেটলি সবচেয়ে লম্বা যদি বলা হয়, সবচেয়ে লম্বা এই যতজন রয়েছে এখানে সব থেকে লম্বা কিন্তু সি। আচ্ছা দেখো, যদি পরীক্ষায় প্রশ্ন দিল সবচেয়ে বেটে কে, তাহলে কিভাবে অ্যান্সার করতাম? তোমরা লক্ষ্য করো যে কে শুধুমাত্র বেটের দলেই রয়েছে, লম্বার দিকে যায়নি। তো তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখবে যে বি দেখো শুধুমাত্র বেটের দলেই রয়েছে, লম্বার দিকে কিন্তু বি কে তুমি দেখতে পাচ্ছ না কোনো রকম ভাবে, বি এর তুমি কোনো নাম লম্বার দিকে দেখতে পাচ্ছ না। তার মানে সব থেকে বেটে যদি বলা হয়, সব থেকে বেটে কিন্তু এ হচ্ছে বি। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে প্রপার মেথডে যদি আমরা এগোই, খুব কম সময়ে এবং একদম নিখুঁত ভাবে আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দিতে পারবো। ওকে, বেশ, চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো বলা হয়েছে এটা একটি ডিরেকশনের প্রবলেম। এটি বলা হয়েছে দক্ষিণ পূর্ব যদি উত্তর হয়ে যায়, উত্তর পূর্ব যদি পশ্চিম হয়ে যায়, তাহলে পশ্চিম কি হবে? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায়ই দেখতে পাই। এই ধরনের প্রশ্ন দিলে ছেলেপেলেরা কি করে, খাতা ঘোরাতে থাকে, দক্ষিণ পূর্ব উত্তর এইভাবে খাতা ঘোরাতে থাকে, বাট খাতা ঘুরিয়ে সঠিক উত্তর তুমি পাবে না কম সময়ে। তো কিভাবে করতে হয় দেখো, আমরা অ্যাকচুয়ালি আমরা যেটা অভ্যস্ত, আমরা যেটা দেখে আসছি, দিস ইজ নর্থ, এটা উত্তর, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক এবং এটা পশ্চিম দিক, এটা অ্যাকচুয়াল। ওকে, কিন্তু এখানে ঘটনাটা অন্য কিছু ঘটেছে। এখানে বলা হয়েছে যে দক্ষিণ পূর্ব হয়ে গেছে উত্তর, তাহলে দক্ষিণ পূর্ব মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি দক্ষিণ পূর্ব, বাট এটা হয়ে গেছে উত্তর, যেটা হয়ে গেছে সেটাকে আমি বক্সের মধ্যে রাখছি। হ্যাঁ, বেশ, এবার কি বলা হচ্ছে? উত্তর পূর্ব হয়ে গেছে পশ্চিম, না এটা উত্তর, এটা পূর্ব, তার মানে এটা হচ্ছে উত্তর পূর্ব, দিস ইজ নর্থ ইস্ট বা উত্তর পূর্ব। কিন্তু এটা হয়ে গেছে কি হয়ে গেছে? ওয়েস্ট বা পশ্চিম হয়ে গেছে। তাহলে বলা হয়েছে যে যেটা অ্যাকচুয়ালি পশ্চিম, এটা কি হবে, কোন ডিরেকশন হবে? যেটা অ্যাকচুয়ালি পশ্চিম দিক, সেটা অ্যাকচুয়ালি মানে সেটা কোন ডিরেকশন হয়ে যাবে এই অনুযায়ী। ঠিক আছে, দেখো কিভাবে করবো। আমরা যদি দেখি যে এটা নর্থ হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি এর উল্টো দিকেরটা সাউথ হয়ে যাবে, তাই না? যেটা নর্থ হয়ে গেছে তার উল্টো দিকে সবসময় সাউথ থাকে। এটা ওয়েস্ট হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি এর উল্টো দিকেরটা ইস্ট হয়ে যাবে, তাই তো? ইস্ট হয়ে যাবে ডেফিনেটলি উল্টো দিকেরটা। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেছে। আমাকে বলেছে যে ওয়েস্টটা তাহলে কি হয়ে যাবে। দেখো ওয়েস্টটা আমরা দেখতেই পাচ্ছি, এটা যদি সাউথ হয়, এটা যদি ইস্ট হয়, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে সাউথ ইস্ট বা
দক্ষিণ পূর্ব হচ্ছে এটা অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ বারবার বলছি, প্রপার মেথডে যদি তুমি রিজনিং এর প্রবলেম করো, যদি তোমাদের প্রপার মেথড জানা থাকে, তোমরা একদম কম সময়ে একদম সঠিক উত্তরের দিকে পা বাড়াবে। আর যদি প্রপার মেথড না জানা থাকে, প্রপার মেথড মেনটেন না করে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে বেসিক্যালি পরীক্ষার হলে কি হবে, পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন দেখতে পেলে তোমরা আইদার অনেকটা সময় লাগাবে আর নয়তো উত্তরটা ভুল মার্ক করবে। ঠিক আছে, তো যদি রিজনিং ভালোভাবে শিখতে হয় এবং রিজনিং এ যদি ফুল মার্কস পেতে হয়, তাহলে অবশ্যই আমার ক্লাস জয়েন করো। তোমরা জব ডেস্টিনেশন চ্যানেলের সাথে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। এই নতুন ব্যাচের সাথে কিন্তু তোমরা আমার ক্লাস করতে পারবে। ধন্যবাদ সবাইকে।